প্রিয় শিক্ষার্থীরা, প্রচেষ্টা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমরা আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায় দ্বাদশ শ্রেণীর যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভাষাবিজ্ঞানের একটি উল্লেখযোগ্য শাখা ধ্বনিতত্ত্ব সম্পর্কে। এর আগে আমরা ধ্বনিতত্ত্বের যে মৌলিক স্বরধ্বনি সেই মৌলিক স্বরধ্বনি সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা ব্যঞ্জনধ্বনি অর্থাৎ আমাদের ধ্বনির আরেকটি উল্লেখযোগ্য বিষয় অর্থাৎ ব্যঞ্জনধ্বনি সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথম যে ধ্বনিতত্ত্বের যে আমাদের আলোচনা ছিল সেই ধ্বনিতত্ত্বের আলোচনায় আমরা জানিয়েছিলাম যে ব্যঞ্জনধ্বনি হলো সেই ধ্বনিগুলোই যে ধ্বনিগুলো আমাদের কি হয় না কারো না কারো সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, সেগুলোই হচ্ছে ব্যঞ্জনধ্বনি। কিংবা বাকযন্ত্রে বাধা পায় অর্থাৎ বাতাস বাকযন্ত্রে বাধা পায় যেসব ধ্বনিগুলো উচ্চারণ করার সময় সেগুলোকে আমরা ব্যঞ্জনধ্বনি বলি। সাধারণভাবে ধ্বনি উচ্চারণ মাত্রই বাতাস বাকযন্ত্রে বাধা পায়। এখানে বাধা বলতে আমি বলে থাকি যে বাকযন্ত্রের যে খোলা ভাব অর্থাৎ উন্মুক্ত ভাব এবং বদ্ধ ভাব সেই ভাবের উপর ভিত্তি করে। তো ব্যঞ্জনধ্বনির যে শ্রেণীভাগ রয়েছে সেই ব্যঞ্জনধ্বনির শ্রেণীভাগে আমি প্রথম যে ভাগটা আমরা তখন প্রথম আমাদের ক্লাসে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে বর্গীয় ধ্বনি। বর্গীয় ধ্বনি কেন না, বর্গীয় ধ্বনি এই কারণেই কারণ এই ধ্বনিগুলোকে আমরা বর্গে বর্গে বিন্যস্ত করতে পারি। ব্যাপারটা কেমন, আমাদের যদি আমরা দ্বাদশ শ্রেণীর ক্লাসরুমটার দিকে তাকিয়ে দেখি তাহলে দেখব আমরা সবাই দ্বাদশ শ্রেণীতে পড়ি এবং আমরা প্রত্যেককেই বাংলা পড়ছি। তাহলে এগুলোকে আমরা একটা সাধারণভাবে সাজিয়ে নিতে পারি। আজকে পুরো স্কুলটাকে যদি আমি ভাগ করতে যাই তখন বর্গে বর্গে ভাগ করে আমরা কি করছি, বিভিন্ন ক্লাসরুম করেছি। একটা 9-এর ক্লাস, একটা 10-এর ক্লাস, একটা 11-এর ক্লাস, একটা 12-এর ক্লাস, আবার 10-এর ক্লাসটাকে আবার ভাগ করছি কিনা বাংলা, সেখানে শুধু বাংলা। ঠিক আছে, যখন অঙ্কের ক্লাস শুধু অঙ্ক। তাহলে আমরা কি করছি, এগুলো না বর্গে বর্গে ভাগ করতে পেরেছি। ধ্বনিবিজ্ঞানে আর যেসব ধ্বনিগুলি রয়েছে সেগুলোকে এত সুন্দরভাবে বর্গে বর্গে বিন্যস্ত করা যায় না, কিন্তু এই যে ব্যঞ্জনধ্বনির যে প্রথম শ্রেণীভাগটা পড়ছি সেটাকে আমরা কি বলছি না সেগুলোকে বর্গে বর্গে ভাগ করা যায়, তাই এগুলোর নাম হচ্ছে বর্গীয় ধ্বনি। এই যে বর্গীয় ধ্বনি, এই বর্গীয় ধ্বনির 5টা অংশ আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি যে 5টি বর্গীয় ধ্বনি ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। শুধু এটা জানলেই চলবে না, ধ্বনিতত্ত্বের আলোচনায় যেহেতু বাকধ্বনির ব্যবহারিক দিক সম্পর্কে আলোচনা করে তাই তাদের ব্যবহার, তাদের উচ্চারণের স্থান, তারা কেমনভাবে উচ্চারিত হয় সে সম্বন্ধে আমাদের জানতে হবে। সেটাই আমাদের আজ আলোচ্য বিষয়। দেখো, আমরা যে বর্গীয় ধ্বনি সেই বর্গীয় ধ্বনির এক শ্রেণীভাগ করতে গিয়ে আমরা একটা পুরো ছক বানিয়ে ফেলেছি। তোমাদের যে বই রয়েছে সেই বইয়ের ছক থেকে এটা আলাদা। তোমাদের বইয়ের ছকটা খুবই উপযোগী ছক। তার সঙ্গে সঙ্গে তোমরা যদি এই ছকটাকে মনে রাখতে পারো তাহলে এই ছকটাকে সহজেই করতে পারবে এবং মনে রাখতেও পারবে পরীক্ষার হলে। কেমন না, আমি প্রথমে কী করছি না উচ্চারণের স্থান, ধ্বনি উচ্চারণ করতে গেলে কি হয় না কোনো একটা জায়গা থেকে ধ্বনি উচ্চারিত হয়, ধ্বনি উচ্চারণের স্থানটাকে আগে করে নিয়েছি। কি না আমাদের যে 5টা বর্গীয় ধ্বনি আছে সেই 5টা বর্গীয় ধ্বনির 5টি উচ্চারণ স্থান আছে। অর্থাৎ ক বর্গের ধ্বনিগুলো উচ্চারিত হয় কণ্ঠে, তোমরা উচ্চারণ করে দেখো ক খ সব দেখো এই গোলায় উচ্চারণ হচ্ছে। তাহলে যেসব ব্যঞ্জনধ্বনি কণ্ঠে উচ্চারিত হয় তাদের অর্থাৎ উচ্চারণ স্থান কণ্ঠ, তাদেরকে আমরা কণ্ঠাধ্বনি বলি। তারপর রয়েছে কি চ, ছ, বর্গীয় জ, এই ধ্বনিগুলো উচ্চারণ স্থান হচ্ছে তালু। আমরা যদি জিভটাকে উপরের দিকে আমরা বলিয়ে দিই দেখতে পাবো যে আমাদের তালুর বিভিন্ন অংশ রয়েছে, একটা সামনের দিকের, একটা পিছনের দিকের, একটা মাঝের। তো এই যে মাঝের অংশটা সেটার নাম মূর্ধা, আর সামনে পিছনে যেটা সেটা আমরা সাধারণভাবে তালু বলে থাকি, বা খাল যে অংশটাকে সেটাকেও তালু বলে থাকি। তাহলে চ, ছ এই যে ধ্বনিগুলো, এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় জিভ তালুর দিকে এগিয়ে যায়, তাই এই ধ্বনিগুলির উচ্চারণ স্থান হচ্ছে তালু, তাই এগুলোকে আমরা বলতে পারি তালব্য ধ্বনি। এরপরে কী রয়েছে মূর্ধা, মূর্ধা মানে অর্থাৎ বললাম মাঝের অংশের তালু। তাহলে কী হয় না ট, ঠ এই যে ধ্বনিগুলো, এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় কি হয় না জিভ কী করে না জিভের মূর্ধার দিকে এগিয়ে যায়, তাই এই ধ্বনিগুলোর নাম হচ্ছে, এই উচ্চারণের স্থান হচ্ছে মূর্ধা, আর ধ্বনিগুলোর নাম হচ্ছে মূর্ধান্য ধ্বনি। এরপরে যে রয়েছে ত, থ এই যে ত বর্গের ধ্বনিগুলি, এই ত বর্গের ধ্বনিগুলির উচ্চারণ স্থান হচ্ছে দাঁত, অর্থাৎ জীব দাঁতে স্পর্শ করে, তাই যে এই ধ্বনিগুলির নাম দিয়েছি আমরা কি দন্ত উচ্চারণ স্থান, তাই দন্ত ধ্বনি। অপরদিকে যদি প ফ উচ্চারণ করে আমরা দেখব যে আমাদের উপরের ঠোঁটের সঙ্গে নিচের ঠোঁটের সংযোগ হচ্ছে, অর্থাৎ ঠোঁটের সঙ্গে ঠোঁটের সংস্পর্শে এই ধ্বনিগুলি উচ্চারণ হয়। তাহলে উচ্চারণ স্থান হচ্ছে ওষ্ঠ, তাই এগুলোর নাম হচ্ছে ওষ্ঠ ধ্বনি।
তাহলে উচ্চারণ স্থান অনুসারে আমরা কী করছি না 5 ভাগে ভাগ করছি। কণ্ঠে উচ্চারণ হয় তা কণ্ঠধ্বনি, তালুতে উচ্চারণ হয় তালব্যধ্বনি, মূর্ধায় উচ্চারণ হয় মূর্ধান্যধ্বনি, দন্তে উচ্চারণ হয় দন্তধ্বনি এবং ঠোঁটে উচ্চারিত হয় ওষ্ঠধ্বনি। এটা তাহলে গেল এক বর্গীয় ধ্বনির 5টা ভাগ। তাছাড়াও আমরা কি করেছি না আরও 2টো ভাগে ভাগ করেছি, একটা অঘোষ আর একটা হচ্ছে সঘোষ। এই যে ঘোষ শব্দটা উচ্চারণ করছি, এই ঘোষ শব্দের অর্থ হচ্ছে স্বরতন্ত্রীর কম্পন। এই স্বরতন্ত্রী কোনটা না ভোকাল কর্ড। ভোকাল কর্ড কোনটা, এই যে তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ভোকাল কর্ড। এই যে ভোকাল কর্ডটা এখানে 2টো কোপাটিকে আছে যেখানে শ্বাসবায়ু খোলা বন্ধ ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে। তো এই যে স্বরতন্ত্রীর কম্পন, যেসব ধ্বনিগুলো উচ্চারণ করার সময় স্বরতন্ত্রীর কম্পন অনেকাংশে কম হয় তাদেরকে আমরা বলবো অঘোষ ধ্বনি, নয় ঘোষ, অর্থাৎ স্বরতন্ত্রীর কম্পন বেশি নয়। অপরদিকে যেসব ধ্বনিগুলো উচ্চারণ করার সময় স্বরতন্ত্রীর কম্পন বেশি হয় সেগুলোকে সঘোষ ধ্বনি বা ঘোষ ধ্বনি বলে থাকি। আমরা যে বর্গীয় ধ্বনি সিনেমা করছি, বর্গীয় ধ্বনি যে প্রত্যেকটা বর্গ, সেই প্রত্যেকটা বর্গের প্রথম 2টো ধ্বনি অঘোষ ধ্বনি এবং শেষ 3টে ধ্বনি হচ্ছে সঘোষ ধ্বনি। তোমরা পড়লেই বুঝতে পারবে ক খ গ ঘ ও। তাহলে ক খ যে উচ্চারণ করলাম, দেখো এই যে ক খ বললাম, এই ক খ ধ্বনিতে কী হচ্ছে না স্বরতন্ত্রীর কম্পন অনেক অংশে কম হচ্ছে, যেখানে আমরা গ ঘ ইত্যাদি উচ্চারণ করছি। তাহলে এখানে স্বরতন্ত্রীর কম্পন বেশি হচ্ছে বলে এটাকে আমরা সঘোষ ধ্বনি বলছি। তাহলে অঘোষ ধ্বনি কোনগুলো, বর্গের 1 আর 2 নম্বর যে ধ্বনিগুলো রয়েছে, আর বর্গের তারপরে যে ধ্বনিগুলো রয়েছে বাকি, অর্থাৎ বাকি 3টে ধ্বনি, সেটা প্রত্যেকটাই হচ্ছে সঘোষ ধ্বনি। এরপর আমরা কি করছি না ভাগ করছি, দেখো অল্পপ্রাণ, মহাপ্রাণ আর নাসিক্য। এই বিষয়টা কেমন না, প্রাণ শব্দের অর্থ হচ্ছে শ্বাসবায়ু। আমরা জানি আমাদের প্রাণ কি শ্বাসবায়ু, আমরা যদি শ্বাস প্রশ্বাস না নিতে পারি আমরা মরে যাব। তাহলে প্রাণ মানেই শ্বাসবায়ু। অল্প প্রাণ অর্থাৎ শ্বাসবায়ু কম লাগে, মহাপ্রাণ অর্থাৎ শ্বাসবায়ু বেশি লাগে। আমি তোমাদের আরও যে অন্য ক্লাস আছে 10ম শ্রেণীর সমাস ইত্যাদি ক্লাস সম্পর্কে যখন আলোচনা করেছি তখন আমি বারবার এক কথাই বলে গেছি যে আমাদের বাংলা ব্যাকরণ বা ধ্বনিতত্ত্ব যে কোনো বিষয় সম্বন্ধে বাংলার সুবিধা এটাই যে তার নামের সঙ্গেই জড়িয়ে আছে তার যে বিশেষ বৈশিষ্ট্য সেটা। তেমনি প্রাণ অর্থাৎ শ্বাসবায়ু, তাহলে অল্প প্রাণের অর্থ যেসব ধ্বনি উচ্চারণ করার সময় শ্বাসবায়ু কম লাগে। মহাপ্রাণের অর্থ যেসব ধ্বনিগুলো উচ্চারণ করার সময় শ্বাসবায়ু বেশি লাগে। আমরা যদি উচ্চারণ করে থাকি তাহলে দেখো আমি উচ্চারণ করছি ক খ, ক উচ্চারণ করছি খুব অল্প সহকারে, তার তো শ্বাসবায়ু কম লাগছে, তাই আমি এটাকে বলছি অল্প প্রাণ। অপরদিকে খ এই যে উচ্চারণ করছি এতে শ্বাসবায়ু বেশি লাগে, তাই এই উচ্চারণ করতে একে আমরা বলছি মহাপ্রাণ। তাহলে আমাদের যে বর্গীয় ধ্বনি রয়েছে সেই বর্গীয় ধ্বনির 1 এবং 3 নম্বর যে ধ্বনিগুলি রয়েছে সেগুলো হচ্ছে অল্পপ্রাণ, আর 2 আর 4 নম্বর যে ধ্বনিগুলি রয়েছে সেগুলো হচ্ছে মহাপ্রাণ। অপরদিকে আরেকটা ভাগ করছি দেখো আমরা, সেটা হচ্ছে নাসিক্য ধ্বনি। এগুলোকে আমরা বলতে পারি ভূতের ভাষা, ভূত পেতনিদের নাক থাকে না, তার জন্য তারা খোনা খোনা কথা বলে, খোনা খোনা। তাহলে এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় দেখো আমাদের বাতাস নাক দিকে বেরিয়ে যায়, আমরা ভূত হয়ে যাই, ভূতুড়ে হয়ে যাই আমরা। তাহলে ও ইয় ন ন এবং ম, এই যে ধ্বনিগুলো, এই ধ্বনিগুলোর উচ্চারণ সময় কী হয় না বাতাস নাক দিকে বেরিয়ে যায়, তাই এই ধ্বনিগুলোর নাম দিয়েছি আমরা নাসিক্য ধ্বনি। তাহলে এটা হচ্ছে বর্গীয় ধ্বনির একটা পুরো ভাগ। এই যে বর্গীয় ধ্বনি, এই বর্গীয় ধ্বনি আমাদের যে বর্গীয় ধ্বনি শ্রেণীবিভাগ, সেই বর্গীয় ধ্বনি শ্রেণীবিভাগের সময় মনে রাখতে হবে যে আমাদের যে ধ্বনি রয়েছে সেই ধ্বনির কিছু আছে মাত্রাযুক্ত, কিছু অর্ধমাত্রাযুক্ত। ঠিক আছে, যেমন ধরো আমি এখানে যে দুটো উচ্চারণ করছি মূর্ধন্য ন আর দন্তন্য ন, কেন এই দুটোই ন, একটা মূর্ধায় লেগে উচ্চারণ হয় তাই এটা মূর্ধন্য ন, একটা দাঁতে লেগে উচ্চারণ হয় তার জন্য দন্তন্য ন। আমরা ছোটোবেলার থেকে উচ্চারণ করি দন্তন্য মূর্ধন্য, উচ্চারণ এইভাবে করবো না, মূর্ধন্য ন দন্তন্য ন, কেন না ন দু টাইপের ন, একটা মূর্ধায় লেগে উচ্চারণ হয় তাই মূর্ধন্য ন, আর একটা দাঁতে লেগে উচ্চারণ হয় সেটা দন্তন্য ন। আমরা বুঝবো কী করে এটা মূর্ধন্য আর এটা দন্তন্য? অনেকেই বলে যে অর্থাৎ মূর্ধন্যই নাকের পরে, অর্থাৎ নাকটা যেমন হবে সেটা হবে না, মাত্রা দিয়ে বোঝা যাবে যে কোনটা মূর্ধন্য কোনটা দন্তন্য। যেমন এই কথাটা সবসময় মনে রাখতে হবে যে আমি যদি কোনো জায়গাতে এমনি করি আর এখানে মাত্রা দিই তাও এটা মূর্ধন্য ন, কেন না মাত্রা দিয়ে বোঝা যাবে কোনটা মূর্ধন্য ন আর কোনটা দন্তন্য ন। মূর্ধন্য ন হলে তার মাত্রা হবে কাঁধে, অর্থাৎ অর্ধমাত্রার মতো, আর দন্তন্য ন আমি এটাকেও দন্তন্য ন বলতে পারি, দেখে মনে হচ্ছে এটা মূর্ধন্য ন, কিন্তু কেন না আমি মাত্রাটা দিয়েছি মাঝে। তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমাদের যে বর্গীয় ধ্বনি রয়েছে সেখানের মধ্যে যে গ মূর্ধন্য তালবস্য থ প খ এবং ধ এদের অর্ধমাত্রা, বাকি যেগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই পূর্ণমাত্রার অংশ, এটা মনে রাখতে হবে।
তাহলে আমরা বর্গীয় ধ্বনির শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করবো। এরপর ব্যঞ্জন ধ্বনির আরও যে শ্রেণীবিভাগ রয়েছে অর্থাৎ অন্তস্থ ধ্বনি, উষ্মধ্বনি এবং অযোগবাহ ধ্বনি এই সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমি উষ্মধ্বনিটা ধরবো, তারপর অন্তস্থ ধ্বনিটা যাব। কেন না, সংজ্ঞার কারণে আমাদের উষ্মধ্বনি কাকে বলে না, যেসব ধ্বনি উচ্চারণ করার সময় নাক মুখ থেকে সাধারণত গরম বাতাস বেরিয়ে থাকে তাদেরকে আমরা উষ্ম বলি। উষ্ম মানেই বোঝাচ্ছে হচ্ছে উষ্ণতার বিষয়। তাহলে কি না, তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব আর হ, এই তিন ধ্বনি উচ্চারণ করার সময় এই চারটে ধ্বনি যে রয়েছে এই চার ধ্বনিতে সাধারণত মুখ বা নাক দিয়ে গরম বাতাস বের হয়, তাই এগুলোকে আমরা উষ্ম ধ্বনি বলি। এই যে স উচ্চারণ করলাম, আমাদের বাংলায় তিন টাইপের স আছে। একটা তালবস্য, তালুতে লেগে উচ্চারিত হয় তাই এর নাম তালবস্য। মূর্ধন্যস্ব কেন না, মূর্ধায় লেগে উচ্চারণ হয় তাই মূর্ধন্যস্ব। আর এটা দন্তস্ব অর্থাৎ নেতস্ব, দাঁতে লেগে উচ্চারণ হয় তাই দন্তস্ব। এরপর আমি এটা ছেড়ে এসেছি কেন না, অন্তস্থ ধ্বনি কাকে বলে না, আমরা যেমন ধরো আমাদের যে শরীরের অংশ মাথা, একদিকে পা, মাঝে যেটা রয়েছে তার নাম অন্তর, কেন বুক অন্তস্থ মাঝে, তেমনি বর্গীয় ধ্বনি আর উষ্ম ধ্বনি এই দুইয়ের মাঝে অবস্থান করে তাই এর নাম হচ্ছে অন্তস্থ ধ্বনি। কি না, জ, র, ল আর ব, এইটা যে অন্তস্থ ধ্বনি সেটা আমাদের বড় প্রমাণ আমাদের কাছে আছে, কিন্তু আমরা খেয়াল করি না। দেখো আমরা যখন এইখানে জ উচ্চারণ করি তখন তার নাম দিই বর্গীয় জ, অথচ যখন এই জটা লিখি তখন লিখি অন্তস্থ জ। তাহলে বোঝা যাচ্ছে কেন অন্তস্থ জ আর কেন বর্গীয় জ হলো না, বর্গীয় ধ্বনির অংশ তাই বর্গীয় জ, অন্তস্থ ধ্বনির অংশ তাই অন্তস্থ জ। এটা আমাদের মনে রাখতে হবে। এই দুটো উচ্চারণ ইংরেজি উচ্চারণ আলাদা, কেন না এর নাম হচ্ছে, এরটা যে উচ্চারণ সেটা হচ্ছে যে জে, আর এর যে উচ্চারণ সেটা হচ্ছে ওয়াই। মনে রাখতে হবে এটা আমাদের, ঠিক আছে। তেমনই দেখো আমরা যেটা করি না কিন্তু আমাদের করা উচিত, আমি অনেকবার শুনেছি যে বাংলায় নাকি খুব প্যানপ্যানানি বিষয় থাকে, দুটো দুটো করে অক্ষর, তিনটে তিনটে করে অক্ষর, কী তার প্রয়োজন ছিল। আজ তোমাদের সেই প্রয়োজনীয়তা বলে দিই আমি। দেখো আমাদের যে ব আছে, দেখো দুটো ব আছে, এখানে প ফ ব, এখানে একটা ব, এখানে আবার দেখো অন্তস্থ ব আছে। তাহলে এই দুটো বইয়ের প্রয়োজনীয়তা কি, যেমন জটাকে উচ্চারণ করছি তেমনি আমাদের ছোটোবেলা থেকে এই অভ্যাসটাও দরকার যে বটাও আমি সেভাবে উচ্চারণ করব। অর্থাৎ যখন প ফ ব বলবো তখন বলবো বর্গীয় ব, আর যখন চ র ল ব বলবো তখন বলবো অন্তস্থ ব। কেননা এই দুটো ব সম্পূর্ণ আলাদা। এখানে যে বটা সেই বয়ের উচ্চারণ হচ্ছে বি, আর এখানে যে বটা সেটার উচ্চারণ হচ্ছে ডাব্লু। আমরা যখন কোনো জায়গাতে যুক্ত ব করি তখন আমাদের ডাব্লু হয়, যেমন ধরো বিশ্ব, BIS ডাব্লু কেন করি না, তালবস্য ব, ওই যে বটা সেই বটা হচ্ছে অন্তস্থ। তাহলে দুটো বয়ের ব্যবহার এই কারণে, আর অন্য কোনো বিষয় নেই। আশা করছি তোমরা এই বিষয় দুটো তোমরা বুঝতে পেরেছো। এরপরে যেটা রয়েছে সর্বশেষ সেটা হচ্ছে যে অযোগবহ। অযোগবহ কাকে বলে না, এইসব ধ্বনিগুলি স্বতন্ত্রভাবে উচ্চারিত হতেই পারে না, কারো না কারোর সঙ্গে যুক্ত হয়ে ছাড়া উচ্চারিত হতে পারে না, তাই এই ধ্বনিগুলোর নাম হচ্ছে অযোগবহ ধ্বনি বা অযোগবাহ ধ্বনি। কেমন না, এর উচ্চারণ ফারাক আছে আমাদের। আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, প্রথমেরটাই পড়ছি খণ্ডত্ব। খণ্ডত্ব বলে কোনো ধ্বনি বাংলাতে নেই, একটাই ধ্বনি আছে তার নাম হচ্ছে খণ্ডিত ত। খণ্ডিত ত বিষয়টা কি না, অর্ধেকটা ত। আমি উচ্চারণ করছি তড়িৎ, এই যে তটা উচ্চারণ করলাম, খণ্ডিত মানে তটাকে সম্পূর্ণ উচ্চারণ করলাম না। অর্থাৎ শিক্ষার্থীরা তোমরা যদি উচ্চারণটাকে সঠিকভাবে করো, বানান অনেক সহজেই ঠিক হয় এবং বানান নির্ভুল হয়, তাহলে তোমরা কি উচ্চারণ করবে, খণ্ডত্ব নয় খণ্ডিত ত, তাহলে হলো খণ্ডিত ত। এরপরে যেটা রয়েছে সেটা যে আমরা বলি ছোটোবেলা থেকে উচ্চারণ করছি অনুস্কার, অনুষ্কা শর্মা নয় অনুস্বর, এটা কি অনুস্বর, একটা ক্ষুদ্র স্বর, তাই এটা হচ্ছে অনুস্বর। এরপর যে ধ্বনিটা রয়েছে সেটা বিসর্গ, এরকম উচ্চারণ হয়। বিসর্গ মানে দুটো বিষের থলি নয়, একটা সাপে দুটো ডিম পেড়েছে, দুটো বিষের থলি নয়, এটা ব্যাপারটা হচ্ছে বিসর্গ, অর্থাৎ বায়ু বিসর্জন করে, তাই বিসর্গ, এই কথা মনে রাখতে হবে। আর শেষকালে রয়েছে চন্দ্রবিন্দু চাঁদ। এই যে আমরা চারটে ধ্বনি পাচ্ছি বা চন্দ্রবিন্দু, এই চারটে কারোর সঙ্গে যুক্ত হয়ে ছাড়া উচ্চারিত হতে পারে না, তাই এটাকে আমরা অযোগবাহ ধ্বনি বলে থাকি। এছাড়াও আরও কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে বাংলা ব্যঞ্জন ধ্বনিতে, সেগুলো আমাদেরকে বুঝে নিতে হবে। প্রথমত যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে তালবস্য, মূর্ধন্যস্ব এবং দন্তস্ব, এই যে স্বগুলো উচ্চারণ করার সময় সিস উচ্চারণ হয়, সিস, তাই এই তিনটে ধ্বনিকে আমরা সিস ধ্বনি বলে থাকি। হ যে উচ্চারণ করছি সেই হয়ের উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠনালীয়, অর্থাৎ হ দেখো এখানে উচ্চারণ হবে, তাই এটাকে আমরা বলি কণ্ঠনালীয় ব্যঞ্জন। অপরদিকে কি না, র ধ্বনি উচ্চারণ করার সময় কি হয়, জীবের অগ্রভাগ কেঁপে ওঠে, র র, তাই এই ধ্বনির নাম হচ্ছে কম্পিত ধ্বনি। ল উচ্চারণ করার সময় কি হয়, জীবের দুপাশ দিয়ে বাতাস বয়ে যায়, তাই এই ল ধ্বনির নাম হচ্ছে পার্শ্বিক ধ্বনি।
তাছাড়াও আর একটা বিষয় আছে কোথায় না ডয় শূন্য এই ড এবং ঢ এই দুটোর পরে কি করছে না দুটো ফুটকি দিয়ে আমরা দুটো নতুন ধ্বনি তৈরি করছি, একটা ডয় শূন্য র, একটা ঢয় শূন্য র। এই যে দুটো ধ্বনি রয়েছে এই দুটো ধ্বনির নাম হচ্ছে তাড়িত ধ্বনি। কেন না এই দুটো ধ্বনি উচ্চারণ করার সময় কি হয় না জীবের অগ্রভাগ দ্বারা বাতাস তাড়িত হয়, তাই এদেরকে আমরা তাড়িত ধ্বনি বলি। এর যে প্রথমটা রয়েছে সেটা যেহেতু অল্প প্রাণের অংশ তাই তাড়িত অল্প প্রাণ, আর এই যে শেষে রয়েছে সেটা যেহেতু মহাপ্রাণের অংশ তাই তাড়িত মহাপ্রাণ। তাহলে শিক্ষার্থীরা আশা করছি তোমরা ব্যঞ্জনধ্বনি শ্রেণীভাগ সম্পর্কে বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা তার যথাসম্ভব উত্তর দেবো। আর ভিডিও শেষ করার আগে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।